কোটা সংস্কার আন্দোলনে হামলায় শিক্ষার্থী মৃত্যুর বিচার সহ ৯ দফা দাবি আদায়ে আজ রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে নির্যাতন ও হতাহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ, চিত্রাঙ্কন, দেয়াল লিখন সহ নানা কর্মসূচি পালনে সবাইকে আহ্বান জানানো হয়েছে। এদিকে গতকাল শিক্ষার্থীদের কর্মসূচি পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের 2 অধ্যাপকের উপর পুলিশের অসদাচরণের প্রতিবাদ ও আন্দোলনের সমর্থন জানিয়ে অপরাজেয় বাংলার সামনে কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। মানিক মিয়া এভিনিউতে সকাল 11টায় চলচ্চিত্র সহ গণমাধ্যমের শিল্পীরা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করবে। আজ থেকে স্বল্প দূরত্বে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হওয়ার কথা। কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ঢাকা জামালপুর, ঢাকা গাজীপুর এবং ঢাকায় ময়মনসিংহ পথে কমিউটার ট্রেনগুলো চলাচল করছে। দূরবর্তী যাত্রার মধ্যে দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে চলাচল করবে তিতাস কমিউটার ট্রেন। এরপর আস্তে আস্তে আন্তনগর ট্রেনগুলো চালু হবে। মঙ্গলবার রেল ভবনে এক বৈঠকে রেল কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং 11 আগস্ট থেকে নতুন রুটিনে পরীক্ষা শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে কথা জানানো হয়েছে। এর আগে 3 ধাপে 1 আগস্ট পর্যন্ত 8টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগুলো স্থগিত করা হয় বলে জানানো হয়েছে। এখনও নতুন তারিখ নির্ধারণ না হলেও 11 আগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এর আগে প্রথমে 18 জুলাই, তারপর 21, 23 ও 25 জুলাই এবং সবশেষ 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। আর টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সব নদী বন্দরকে 1 নম্বর এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। গত রাত থেকে সকাল পর্যন্ত একটানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি সরে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। আশঙ্কা তৈরি হয়েছে পাহাড় ধসের। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ ও আগামীকাল থেকে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে জেলার 7 উপজেলার 15টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। এতে 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড়ি ঢলে মাতামুহুরী ও বাঁকখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বাঁকখালী নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে আরো জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, বৃষ্টি কি এখনো আছে কিনা এবং শহরেরই কি বা অবস্থা, আপনি কতটুকু জানতে পেরেছেন? হ্যাঁ লোপা, আপনি দেখছেন আমার পেছনে আমি যেই সড়কে অবস্থান করছি এটি কাপাসগোলার একটি সড়ক। এর আশেপাশে আসলে বাকলি এলাকা। প্রতিটি এলাকায় এইভাবেই পানিতে নিমজ্জিত আছে পুরো এলাকা। তো সেই কারণে সড়কে যেমন যান চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বন্ধ হয়ে গেছে, যানজট বেড়েছে, গাড়ি মাঝপথে বন্ধ হয়ে পড়ছে। সাধারণ মানুষও আসলে দুর্ভোগ থেকে কোনোভাবে রেহাই মিলছে না। তো আপনি জানেন যে এই সড়কের পরে চট্টগ্রামের নগর পিতার বাড়ি, তার বাড়িও যে পানিতে নিমজ্জিত হয়ে আছে এমনটি বলছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা এখনই তা নিশ্চিত করেছেন। এছাড়া আমাদের আসলে এর পেছনে যাওয়ার তেমন একটা সুযোগ নেই, কারণ কোমর পর্যন্ত পানি সড়কে উঠে আছে। এছাড়া যে এখানে যে চাকতাই খাল আছে সেটি সারা বছরই আসলে চট্টগ্রামের দুঃখ হিসেবে পরিচিতি আছে এবং এখনো পর্যন্ত চাকতাই খালের আশেপাশে আসলে পানি সহজে নিষ্কাশন না হওয়ার কারণে এই এলাকায় প্রতি বছরের মতো নিম্নাঞ্চলগুলো আসলে চট্টগ্রাম শহরের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো আসলে পানিতে নিমজ্জিত হয়ে আছে। তো সে কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। গত বোর্ড থেকে টানা
বৃষ্টিপাত হচ্ছে এবং গত 24 ঘন্টায় আমাদেরকে যে আবহাওয়া অধিদপ্তর যে তথ্য দিয়েছে সে 165 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভোর 6টা থেকে 9টা পর্যন্ত যেই তথ্য আছে সেখানে প্রায় 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আপনি যেটা বলেছেন আবহাওয়া অফিস আমাদেরকে আগামীকাল এবং আজকেও আরও বৃষ্টিপাত হবে। এছাড়া চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা করা হচ্ছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের এই জলাবদ্ধতা নিরসনের জন্য একাধিক প্রকল্প নিয়েছে। এর মধ্যে সর্ববৃহৎ যে প্রকল্পটি প্রায় 5,500 কোটি টাকার প্রকল্প এখনও চলমান আছে, সেটি 2020 সাল থেকে শুরু হয়েছে এবং আগামী 2026 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু সেই প্রকল্পের মধ্যে যেই খাল পুনর্খনন সহ বিভিন্ন যে আনুষঙ্গিক কাজ প্রকল্পের মধ্যে আছে সেটি আসলে এখনো পর্যন্ত শেষ না হওয়ার কারণে মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। এছাড়া চট্টগ্রামে অধিকাংশ পাহাড়ের পাদদেশে সাধারণ মানুষ দিন যাপন করছে। একটু বৃষ্টিপাত হলেও বাড়ি বর্ষণ হলে চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয় এবং প্রশাসন পাহাড় ধস থেকে বাঁচাতে নানা উদ্যোগ নিলেও এদের থেকে যারা বসবাস করেন তাদেরকে সরিয়ে নেওয়া অনেক সময় দুরূহ ব্যাপার হয়ে ওঠে। লোপা এই ছিল এখানকার সর্বশেষ। ভোটাধিকার সহ অনেক অধিকার বাস্তবে নেই বলেই সংকট তৈরি হয়েছে জানিয়ে এই অবস্থা থেকে দ্রুত উত্তরণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এই যে ভোটাধিকার নাই বলে, সরকারের কোনো জবাবদিহিতা নাই বলে এবং সরকারের সরকারের জনগণের সম্মতিতে নির্বাচনের জনগণের সম্মতিতে আসে যে তারা ক্ষমতায় আসে নাই বলেই তারা বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে। তো আমাদের এখন শুধু উপসর্গ নয়, আমাদের রোগের চিকিৎসা করতে হবে। তো আমরা মনে করি যে আমরা নাগরিক হিসাবে উই ডিজার্ভ দ্যাট। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সব মৃত্যুর বিচার নিশ্চিত করা হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা শাহজাহান খান প্রশ্ন করেছেন, অনেকের দাবি অনুযায়ী সব মামলা প্রত্যাহার করা হলে নিহতের ঘটনায় বিচার হবে কিভাবে? সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের সন্তান ও প্রজন্ম পরিষদের উদ্যোগে প্রতিবাদী মানববন্ধনে এমন প্রশ্ন করেন তিনি। এই ঘটনার পেছনে যারা নায়ক তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই যারা সরকার বিরোধী আন্দোলন করছেন তাদের বক্তব্য হল যে হত্যাকাণ্ডের বিচার করতে হবে, আবার বলছেন মামলা সব প্রত্যাহার। আমার প্রশ্ন, যদি মামলা সবই প্রত্যাহার করা হয় তাহলে পরে বিচারটা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কঠিন হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। রংপুর থেকে বাজার পরিস্থিতির সেই খবর জানিয়েছেন সিনিয়র করেসপন্ডেন্ট AK মইনুল হক। রংপুরের খুচরা এবং পাইকারি বাজারগুলো আমরা ঘুরে দেখেছি। খাদ্যদ্রব্য এবং নিত্য পণ্যের প্রত্যেকটি দাম কিন্তু বেড়ে গেছে। চাল, আটা, তেল, চিনি, লবণ সব কিছুরই দাম বেড়ে গেছে এবং কাঁচা বাজারে আমরা এসে দেখেছি আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর দাম কিন্তু বেড়ে গেছে। সেই সাথে গরুর মাংস, খাসির মাংস, মুরগি, ডিম, মাছের দামও কিন্তু বেড়ে গেছে। মাছের বাজার যেন আকাল চলছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বর্তমান পরিস্থিতিতে যে পরিবহন সংকট এবং মোকামে দাম বাড়ায় তার প্রভাব পড়েছে বাজারে। আর ক্রেতারা বলছেন এই পরিস্থিতিতেও ব্যবসায়ীদের যে মহাজনী যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভাঙতে না পারার কারণেই কিন্তু এক এক সময় পণ্যের এক এক দাম বাড়ছে। আর রংপুরের ব্যবসায়ীরা চাচ্ছেন পরিবহন সংকট যেন দূর হয়ে যায় এবং সেই সাথে যেখান থেকে তারা মালামাল আনেন, যে মোকাম থেকে এ সমস্ত পণ্য সামগ্রী আনেন, সেখানেও যেন দাম কমানো হয় বাজারের সঙ্গে সঙ্গতি রেখে। ডিবি হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরই মধ্যে এক সমন্বয়ক নাহিদকে তার বাবা নিয়ে গেছেন। বাকি সমন্বয়কদেরও পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। হেফাজতে থাকা সমন্বয়কারীরা হলেন নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, শারজিস আলম, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। সকালে তাদের পরিবারের কাছে ফোন দিয়ে তাদেরকে নিয়ে যাবার জন্য বলা হয়েছিল। এর আগে তাদের নিরাপত্তা দিতেই গত শুক্রবার ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল বলে
জানানো হয়েছিল ডিবির পক্ষ থেকে। ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, 6 সমন্বয়কারী সবাইকে কি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা, আর কি বলছেন তারা? ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 6 শিক্ষার্থী এখানে ছিল ডিবিতে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত 1টা 20-এর দিকে তাদের এখান থেকে কয়েকটি মাইক্রোবাসে করে ছেড়ে দেওয়া হয়। আমি কয়েকজন পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ডিবি থেকে তাদেরকে ফোন দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তাদের সন্তানদেরকে যাতে এখান থেকে নিয়ে যায়। অর্থাৎ তারা এখানে এসেছিল, এসে শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলে 1টা 20-এর দিকে, আমি যেটি বললাম 1টা 20-এর দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, মাইক্রোবাসে চলে গেছে। তবে আমি প্রশ্ন করেছিলাম যে তাদেরকে যে এই কয়েকদিন রাখা হয়েছিল, কী কারণে রাখা হলো, বিষয়টা কি, বা শিক্ষার্থীরাই বা কী বলছেন। তবে পরিবার যেটি বলছে তাদের মানসিক অবস্থাটা এখন তেমন ভালো নেই, অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই তারা ডিবির হেফাজতে ছিল। নানা প্রশ্নও রয়েছে যে তারা কি স্বেচ্ছায় এখানে এসেছে নিরাপত্তার জন্য, নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর করে তাদের এখানে নিয়ে এসেছে, এই বিষয়গুলো তো রয়েছে। তো আমরা এখানে ডিবি কার্যালয়ের সামনেই অবস্থান করছি, অর্থাৎ ডিবি পক্ষ থেকে কী ধরনের বক্তব্য আসে আমরা এখানে অপেক্ষা করছি। এবং ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নিরাপত্তার বিষয়টির কারণেই কিন্তু তারা তাদেরকে এখানে রেখেছিল। আরেকটি বিষয় যদি আমি বলি যে এই বিষয়ে কিন্তু আপনি জানেন যে হাইকোর্টে একজন আইনজীবী টুইট করেছিল যে অন্যায়ভাবে ডিবি কার্যালয়ে শিক্ষার্থীদেরকে এখানে আটকিয়ে রাখা হয়েছে। তবে সব মিলে আমরা এখানে অবস্থান করছি। ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্ত, অর্থাৎ যে পদক্ষেপগুলো তারা কি নিচ্ছেন, কেন তাদেরকে এতদিন আটক রাখা হয়েছিল, কেনই বা তাদেরকে ছেড়ে দিলেন, এখন কি তাদের নিরাপত্তার শঙ্কা নেই, তারা কি শঙ্কামুক্ত হয়ে আছেন, সব বিষয়ে আমরা আসলে পরবর্তীতে জানাতে পারব। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক জামাত শিবিরকে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ধর্মান্ধতা নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বেড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এরাই কয়েকদিন আগে বাংলাদেশে আঘাত করে ক্ষতবিক্ষত করেছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও কী উদ্দেশ্যে এই আন্দোলন চালিয়ে যাওয়া হলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। যারা আন্দোলনের নামে সহিংসতা করেছে তারা কেউই আহত বা নিহত হয়নি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও রাস্তার খেটে খাওয়া মানুষ। সবাই কষ্ট করে দেশ গড়বে, আর একটি গোষ্ঠী তা নষ্ট করে সাধারণ মানুষকে কষ্ট দেবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। জামাত ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। শিক্ষার্থী হত্যার গ্রহণযোগ্য বিচার এবং গণগ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চলচ্চিত্র এবং নাটকের বিভিন্ন স্তরের শিল্পীরা। রাজধানীর ফার্ম গেটে সকালে মিছিলের মাধ্যমে এই বিক্ষোভের শুরু হয়। নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, পরিচালক অমিতাভ রেজা, টিভি অভিনেতা মোশাররফ করিম, চলচ্চিত্র নায়ক সিয়াম, নায়িকা বাঁধন মিথিলা সহ অসংখ্য মডেল ও চলচ্চিত্র কলাকুশলী এতে অংশ নেন। বক্তারা বলেন, ছাত্রদের উপর এমন নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ড কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। এ কারণে তারা মাঠে নেমেছেন। তাদের দাবি, ছাত্রদের এমন দমন পীড়ন করে ক্ষমতায় টিকে থাকা সহজ নয়। শিল্পীদের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে যেভাবে ছাত্রদের গ্রেফতার করছে তা কোনোভাবেই সভ্য সমাজে হতে পারে না। আগামীকাল আবাহনী মাঠে পাশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। কি ঘটনাগুলো ঘটেছে, কত প্রাণ গেছে, এবং যে প্রাণগুলো গেছে তার মধ্যে শিশুরাও রয়েছে, এই বেদনা প্রকাশ করার ভাষা আমাদের নেই। আমি নিজে শিশুদের নিয়ে এবং শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি আমার সারাটা জীবন। এটা খুব দুঃখজনক যেটা হয়েছে। আমরা চাই যে সেটা সুষ্ঠু বিচার হোক। যেইভাবে আমরা আমাদের চোখের সামনে দেখেছি স্টুডেন্টদেরকে মেরে ফেলা হয়েছে গুলি করে,
এটা আমরা কখনো ভাবতে পারি না যে আমাদের দেশে সম্ভব, এই দেশটাকে আমাদের অচেনা লাগে। এইভাবে গণহত্যা বা যে দাবিগুলো আসলে শুরুতে মেনে নিয়ে বিষয়টাকে সহজে সমাধান করা যেত, সেটা না হওয়াতে আজকে যে অবস্থা, এটা আসলে কাম্য না। শীর্ষস্থানীয় শিল্পী যারা বাংলাদেশে একটা ভূমিকা রাখে তারা কিন্তু এখনো অনেকেই নিশ্চুপ, কিন্তু নতুন প্রজন্ম সেটাকে মানেনি। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএনপি জামাত হত্যাযজ্ঞ চালিয়েছে দাবি করে প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত চলছে ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি চালানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বরং তাদের দাবি মানার পরও যারা দেশকে অশান্ত করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে নিরুপায় হয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্তমানেও নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান ওবায়দুল কাদের। ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতিতে বাংলাদেশে হস্তক্ষেপ ও মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল বলেও অভিযোগ করেন তিনি। এই ধরনের বিবৃতি বা বক্তব্য বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। তারেক রহমান লন্ডনে বসে উস্কানি দিয়ে যাচ্ছে, নির্দেশনা দিয়ে যাচ্ছে। সেই নির্দেশনা নীল নকশা অনুযায়ী বিএনপি জামাত ছাত্রদল শিবির এবং তাদের জঙ্গি গোষ্ঠী ভয়াবহ ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালিয়েছে। জামাত ও শিবির সহ সব সহযোগী সংগঠনকে কিছুক্ষণের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে দুপুরে এই কথা জানান তিনি। গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আইনি বাধ্যবাধকতা পূরণ করে আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি ও গণগ্রেপ্তারের কঠোর সমালোচনা করে আন্দোলনের সমর্থন দেয়া শিক্ষকদের উপর হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক নেটওয়ার্কের নেতারা। অন্যদিকে নীল দলের শিক্ষকরা সংবাদ সম্মেলন করে অযৌক্তিক আন্দোলনের সমালোচনা করেন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ সমাবেশ করে এসব জানান তারা। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অবিলম্বে দমনপীড়ন বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার পরও সরকার পতনের দাবিতে আন্দোলনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর আমজাদ আলী। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের নামে শিক্ষকদের আন্দোলনেরও সমালোচনা করেন তিনি। ক্যাম্পাসে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18-র 1 ধারা অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়। 2008 সালে 4 নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামায়াতে ইসলামী। 2013 সালে এক রিটের পর জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ওই রায়ের 5 বছর পর 2018 সালের 28 অক্টোবর নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। আর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলে 2023 সালের 19 নভেম্বর আপিল বিভাগ তা খারিজ করে দেন। ফলে এতদিন জামায়াতে ইসলামী দল হিসেবে কোনো নির্বাচনে অংশ নিতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে তারা নিষিদ্ধ ছিল না। গেল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের এক বৈঠকে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
3 দিনের মাথায় বাস্তবায়ন হলো সেই সিদ্ধান্তের। আজ দলটির রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। আমরা যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে। এদিকে বান্দরবানেও বৃষ্টি ও ঢলে প্লাবিত হয়েছে নিচু এলাকা। তুমুব্রু এলাকায় পাহাড়ি ঢলে ভেসে নিখোঁজ রয়েছে 5ম শ্রেণীর এক শিক্ষার্থী। বিস্তারিত দেখুন জীবন আহমেদের রিপোর্টে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের মাতামুহুরী ও বাঁশখালী নদীর কমপক্ষে 10টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে এভাবেই ঢুকছে পানি। মুহূর্তে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সোমবার থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে জেলায়। উখিয়া, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, রামু সদর উপজেলার 70টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকেই আশ্রয়কেন্দ্রে চলে গেছে। কক্সবাজার টেকনাফ মহাসড়কের চেন্দা এলাকা বন্যার পানিতে ডুবে গেছে, বন্ধ রয়েছে যান চলাচল। পানিতে ডুবে গেছে, বাড়িতে খাওয়ানোর জন্য কিছু নেই, শুকনা বন আমি নিয়ে যাচ্ছি বাজার জন্য। 20টি গ্রামের 10,000 মানুষ পানিবন্দী হয়ে আছে। তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে, সড়কগুলো রয়েছে, তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। এদিকে বান্দরবানে কয়েকদিনের টানা বর্ষণে নাইখাংছড়ির ঘুমধুম তুমরু সীমান্তবর্তী এলাকার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে বৃষ্টিতে বান্দরবান জেলার নাইখাংছড়ি সদর, লামা, রুমা, থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। আমাদের চলাচল করতে অসুবিধা হয়ে যাচ্ছে, গাড়িগুলো পার করতে পারতেছে না, আমরা আতঙ্কের মধ্যে আছি। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় সার্বিক খোঁজ নেওয়া হচ্ছে। মাইকিং করে বন্যা কবলিতদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর, অথচ বাৎসরিক এই দুর্ভোগ নিরসনে কাজ চলছে টানা 7 বছর ধরে। ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা। এজন্য মানবসৃষ্ট নানা সমস্যার কথা বলছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা। চট্টগ্রামের আরিচ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ঘণ্টাখানেক ভারী বৃষ্টি হলেই চট্টগ্রাম শহরে সৃষ্টি হয় অস্বাভাবিক এই পরিস্থিতি। পানিতে ডুবে যায় নগরীর বেশিরভাগ এলাকা। বাজারে এক কোমর পানি, অনেক জায়গা থেকে চকবাজার বেশি। এর প্রধান কারণ খাল ও নালায় বৃষ্টির পানি আটকে থাকা। এই শহরে প্রতিদিন সৃষ্টি হয় প্রায় 21,000 মেট্রিক টন বর্জ্য। এর বেশিরভাগ গিয়ে পড়ে নালা নর্দমায়, যা ওয়াসার পাইপ আর গ্যাস লাইনে আটকে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি করে বলে মনে করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমি ওয়াসাকে এবং কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষকে দুটো চিঠি দিয়েছি স্পেসিফাই করে, এবং আমি অনুরোধ করেছি যাতে ওরা এগুলো সরিয়ে ফেলে বা রিমুভ করে বা উপর দিয়ে করে পরিকল্পিতভাবে একটা পানি যাওয়ার ব্যবস্থা করে দেন। জলাবদ্ধতা সৃষ্টির আরেক কারণ বৃষ্টির পানির সাথে পাহাড় থেকে নেমে আসা পলিমাটি। কিছু প্রভাবশালী ব্যক্তির বেআইনিভাবে পাহাড় কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বর্ষায় মাটির ধস নামে, যার বেশিরভাগ গিয়ে পড়ে নালা নর্দমায়। কয়েক পশলা বৃষ্টি, একদিন দুদিন বৃষ্টির হওয়ার পরে পাহাড়ের পলি এসে আবার নালাগুলো সমানভাবে ভরে যায়। এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ। পাহাড় কাটা আমাদের বন্ধ করতে হবে যেভাবেই হোক, এটার কোনো বিকল্প নেই। এটার কারণে চট্টগ্রামে পরিবেশ বিপর্যয় ঘটছে। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আটক রংপুর পুলিশ লাইন্স কলেজের 11 শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র আলফিস আরিয়ার মাহিম 13 দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
তবে মামলা থেকে অব্যাহতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের দাবি, মাহিনকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়েছে। গত 18 জুলাই বিকেলে রংপুর নগরীর চকবাজার এলাকার বাসিন্দা শাহজালালের ছোট ছেলে 16 বছর বয়সী আলফি শাহরিয়ার মাহিনকে আটক করে পুলিশ। পরদিন 19 জুলাই আবু সাইদ হত্যা মামলার আসামি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। সে যে মাইনর, এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। তার সম্ভবত অরিজিনাল বয়স হচ্ছে 17 বছর, তাই না? কিন্তু দেখানো হয়েছে 20 বছর। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমে। আমাকে যেহেতু পুলিশ কমিশনার সাহেব নিজেও বলছে আর কখনো ওকে কোর্টে আসতে হবে না, আপনাদের মাধ্যমে আমি এটা জোর আকুল আবেদন জানাই তার এই কথাটা যেন বাস্তবায়ন হয়। চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করছে প্রভাবশালী মহল, অথচ সিডিএর কার্যকরী কোনো ভূমিকা নেই বলে অভিযোগ করেছেন পরিবেশ নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের নেতারা। সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এমন অভিযোগ করেন। বক্তারা প্রশ্ন রাখেন, পাহাড় কেটে ভূমিদস্যুরা বহুতল ভবন নির্মাণ করছে কিভাবে? খাল নদী পাহাড় রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক অলিউর রহমান, নারী নেত্রী নূরজাহান খান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি চৌধুরী ফরিদ এ সময় উপস্থিত ছিলেন। ছিটমহল বিনিময় দিবস আজ। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তির আওতায় 2015 সালের আজকের দিনে উভয় দেশের 162টি ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে 68 বছর ধরে বন্দি দশা থেকে মুক্তি পান এর বাসিন্দারা। চুক্তির আওতায় লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও পঞ্চগড়ের অভ্যন্তরে থাকা 111টি ভারতীয় ছিটমহল যুক্ত হয় এদেশের ভূখণ্ডের সাথে এবং প্রতিবেশী দেশটির অভ্যন্তরে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল মিশে যায় ভারতীয় ভূখণ্ডে। সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। তামজিদ সুমনের রিপোর্ট। 2013 সালে এক রিটের পর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এরপর 2018 সালের অক্টোবরের শেষের দিকে নির্বাচন কমিশন জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। ফলে এতদিন জামাতে ইসলামী দল হিসেবে কোনো নির্বাচনে অংশ নিতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ছিল না। তবে গেল সোমবার জামাতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর 3 দিনের মাথায় বাস্তবায়ন হলো সেই সিদ্ধান্ত। প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধ হলো জামায়াতের রাজনীতি। এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জামাত নিষিদ্ধকরণ এইটা ফাইল সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন প্রজ্ঞাপনটা যেটা জারি করার সেইটা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে অলরেডি চলে গিয়েছে জায়গা মতো। আমরা যে মুক্তিযুদ্ধকেরাই দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি। কাজেই এইগুলোই আমাদের সক্ষমতা অনেক আছে। এর আগে আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 2009-এর 18(1) ধারা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়, কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে। আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। গণহারে গ্রেপ্তার প্রসঙ্গে মন্ত্রী এইচএসসি পরীক্ষার্থী ও মাইনরদের জামিন দেওয়ার ক্ষেত্রে সরকারি আইনজীবীদেরকে স্ব-উদ্যোগী হওয়ার অনুরোধ জানান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। যেখানে তিনি নিজেই স্বজন হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছেন, সেখানে তিনি ক্ষমতায় থেকে কারো জীবন নেবেন তা কোনোভাবেই হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। শতভাগ দাবি মেনে নেয়ার পরও কার স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়া হলো তা জানতে যথাযথ তদন্ত করা হবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। আমরা এখন জাতির পিতার স্মরণে শোকের মাস আগস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ প্রথমে কোনো বল প্রয়োগ করেনি, তারপরও কেন এবং কার স্বার্থে এই সহিংস ঘটনা ঘটানো হলো সেই প্রশ্নও রাখেন তিনি। যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ধর্মান্ধতা নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বেড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, জামাত শিবিরের কেউই আঘাতপ্রাপ্ত হননি, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী ও রাস্তার খেটে খাওয়া মানুষ। সবাই কষ্ট করে দেশ গড়বে, আর একটি গোষ্ঠী তা নষ্ট করবে, তা হতে দেয়া হবে না বলেও জানান তিনি। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। জামাতে ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 6 শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। দুপুরে গোয়েন্দা কার্যালয়ে পরিবারের জিম্মায় তাদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। শিক্ষার্থীরা ডিবিতে 32 ঘন্টা অনশনে ছিলেন বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। তাদের নিরাপত্তার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল বলে জানানো হয়েছিল গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। অবশেষে ছেড়ে দেয়া হলো ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী 6 শিক্ষার্থীকে। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। দুপুরের দিকে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের জিম্মায় শিক্ষার্থীদের মাইক্রোবাসে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে প্রায় 32 ঘন্টা 6 শিক্ষার্থী অনশনে ছিলেন বলে জানিয়েছেন এক সমন্বয়ক নাহিদের বাবা। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। পরদিন সন্ধ্যায় নিরাপত্তার কারণ দেখিয়েই সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকেও নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ে। আর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে আনা হয় নুসরাত তাবাসসুমকে। ডিবি কার্যালয় থেকেই রোববার এক বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় তারা। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। গোয়েন্দা কার্যালয় থেকে এমন বিবৃতি নিয়ে আলোচনা হয় বিভিন্ন মহলে। পরদিন 6 শিক্ষার্থীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হাইকোর্টে রিটও করেছিলেন কয়েকজন আইনজীবী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের অব্যাহত বাধা, গুলি, দমন, নিপীড়ন, গ্রেফতার, নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, অবৈধ সরকার ক্ষমতায় টিকিয়ে রাখতে গণহত্যা চালিয়ে বর্বর শাসন কায়েমের পরিকল্পনা হাতে নিয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, এদেশের ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান। গণতন্ত্র হত্যাকারী, জাতীয় স্বার্থ সার্বভৌমত্ব বিপন্নকারী সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণহত্যা ও নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়েছে বলেও অভিযোগ করা হয় ওই বিবৃতিতে। মুক্তিযোদ্ধার সন্তানদের ৫% কোটার মধ্যে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের অন্তর্ভুক্তির জন্য আদালতে যাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ক.ম. মোজাম্মেল হক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম পরিষদের প্রতিবাদী মানববন্ধনে তিনি কথা বলেন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় হতাহতের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সব হত্যাকাণ্ডের বিচারে সরকার বদ্ধপরিকর। ঘটনা তদন্তে আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানান মন্ত্রী। ছাত্রদের কাঁধে ভর করে স্বাধীনতা বিরোধীরা সরকার উৎখাত করতে চেয়েছিল দাবি করে তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে সরকার চুপ থাকতে পারে না। হস্তগত হলে আমরা দেখব আজকে সন্তানদের চাকরি করার বয়স নাই, সেটা যদি নাতি পর্যন্ত হয়, এই কথা নিয়ে আমরা মহামান্য